আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেওয়ানি কার্যবিধির আলোচনায় আমরা গত পর্বে শিখেছিলাম ৫৮ ধারা পর্যন্ত। আজকে আমরা ৫৯ ধারা থেকে শেখার চেষ্টা করব। ৫৯ ধারায় বলা হয়েছে যে সাব্যস্ত দেনাদার এর অসুস্থতার ব্যাপারে অবহিত হলে আদালত বা সরকার নিম্নলিখিত ক্ষেত্রে মুক্তি দিতে পারেন। কিভাবে? এই ৫৯ ধারায় মোট ৪টি পয়েন্ট আছে। ৪টি পয়েন্ট মনে রাখতে হবে যে কিভাবে অসুস্থতার কারণে সাব্যস্ত দেনাদার মুক্তি পেতে পারে। প্রথমে বলা হচ্ছে পরোয়ানা ইস্যুর পর অবহিত হলে আদালত পরোয়ানাটি বাতিল করতে পারেন। অর্থাৎ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে যদি পরোয়ানা ইস্যু করে আদালত এবং অতঃপর যদি আদালতকে অবহিত করা হয় যে এই সাব্যস্ত দেনাদার খুবই অসুস্থ, গুরুতর অসুস্থ, তাহলে সেই ক্ষেত্রে আদালত পরোয়ানাটি বাতিল করতে পারেন। গ্রেপ্তারের পর অবহিত হলে আদালত মুক্তি দিতে পারেন। কারাগারে নেয়ার পর সংক্রামক রোগের ক্ষেত্রে সরকার, গুরুতর রোগের ক্ষেত্রে আদালত মুক্তি দিতে পারেন। এবং ৪ নম্বর বলা হয়েছে যে এই ধারায় অসুস্থতার কারণে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি বা সাব্যস্ত দেনাদার এই ব্যক্তিকে পুনরায় গ্রেপ্তার করা যেতে পারে যদি প্রয়োজন হয়, কিন্তু আটকের মেয়াদ অর্থাৎ ৫৮ ধারায় যে মেয়াদ আমরা দেখেছিলাম সেই মেয়াদের বেশি হতে পারবে না। ৫৮ ধারা আমরা একটু রিমাইন্ড করে দেখি কি দেখেছিলাম। ৫৮ ধারায় আমরা শিখেছি যে কোনো ব্যক্তিকে ৫০ টাকার ঊর্ধ্বে যদি হয় কোনো ব্যক্তির পাওনা, সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে ৬ মাস পর্যন্ত আটক রাখা যাবে দেওয়ানি কারাগারে। আর ৫০ টাকার কম যদি হয় সেক্ষেত্রে ৬ সপ্তাহ আটক রাখা যাবে। এই মেয়াদের কথা এখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে ৫৮ ধারায় উল্লেখিত মেয়াদের বেশি আটক রাখা যাবে না। তাহলে ৪টি পয়েন্ট আমরা কি দেখলাম? পরোয়ানা ইস্যুর পর পরোয়ানাটি বাতিল করতে পারবেন আদালত, গ্রেপ্তারের পর হলে মুক্তি দিতে পারবেন, আর কারাগারে নেওয়ার পর যদি সংক্রামক রোগ হয় সেই ক্ষেত্রে সরকার, আর গুরুতর রোগে অন্যান্য গুরুতর রোগের ক্ষেত্রে আদালত মুক্তি দিবেন। এবং ফাইনালি বলা হচ্ছে যে এভাবে এই ৫৯ ধারা অনুযায়ী মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে পুনরায় আবার গ্রেপ্তার করা যাবে, তবে সর্বমোট গ্রেপ্তারের পরিমাণ ৫৮ ধারায় উল্লেখিত মেয়াদের অতিরিক্ত হবে না। ৬০ ধারায় বলা হচ্ছে ডিক্রি জারিতে সম্পত্তি ক্রয় ও বিক্রয়। ডিক্রি জারিতে আদালত সাব্যস্ত দেনাদারের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি ক্রয় করতে পারবেন, তবে নিম্নলিখিত সম্পত্তি ক্রয় করা যাবে না। এই ৬০ ধারায় মোট ১৬টি পয়েন্ট আছে। এই ১৬টি পয়েন্টের যে বিষয়গুলো উল্লেখ আছে সেই সকল ক্ষেত্র ছাড়া সমস্ত সম্পত্তি, সমস্ত অস্থাবর সম্পত্তি আদালত ডিক্রি জারির মাধ্যমে ক্রয় করতে পারবেন। ১৬টি পয়েন্ট কি আছে? পরিধেয় বস্ত্রাদি। পরিধেয় বস্ত্রাদি একজন ব্যক্তির পরিধান করার জন্য যে সকল বস্ত্রাদি প্রয়োজন হয় সে সকল বস্ত্রাদি ক্রয় করা যাবে না। পরিধেয় বস্ত্রাদির মধ্যে এর সাথে আনুষঙ্গিক আরও কিছু কিছু বিষয় আসে, যেমন যে ব্যক্তি চশমা ছাড়া ভালো দেখেন না, খুবই প্রয়োজনীয় সেই ব্যক্তির চশমা, এরকম গলার কোনো অর্নামেন্টস হতে পারে যেটি অত্যন্ত প্রয়োজনীয়, তার এরকম মানে তার শরীরের প্রয়োজন যেটা খুবই অত্যাধিক প্রয়োজন, এরকম বিষয়গুলো তার পরিধেয় বস্ত্রাদির মধ্যে আসবে। পরিধেয় বস্ত্রাদি। তারপরে বলা হচ্ছে কারিগরের জীবিকা নির্বাহের হাতিয়ার, যেমন কৃষক, কামার, কুমারদের ব্যবহৃত হাতিয়ার, কৃষক কিংবা চাষির বাসগৃহ, অন্যান্য গৃহ সরঞ্জাম ইত্যাদি, হিসাবের খাতা, ক্ষতিপূরণের মোকদ্দমা দায়েরের অধিকার, ক্ষতিপূরণের মোকদ্দমা দায়েরের অধিকার, ব্যক্তিগত সেবা লাভের অধিকার, সরকারি সকল ধরনের পেনশন, শ্রমিক ও গৃহ ভৃত্যের পারিশ্রমিক,
রাষ্ট্রের কর্মচারীর প্রথম 100 টাকা এবং পরবর্তী বেতনের অর্ধেক এক নাগারে 24 মাস পর্যন্ত ক্রোক করা যাবে না, 24 মাসের বেশি। 3 বাহিনীর সদস্যদের বেতন, সেনা, নৌবিমান বাহিনী, এই বাহিনী তিনটিকে বলা হয় 3 বাহিনী, এদের সদস্যদের বেতন ভাতা, বাধ্যতামূলক সঞ্চয়পত্র, ভবিষ্যৎ তহবিল আইন অনুযায়ী জমা দেয়া সমস্ত টাকা এবং তা থেকে প্রাপ্ত মুনাফা, সরকারি গেজেটে বিজ্ঞপ্তির দ্বারা ক্রোক মুক্ত হলে কোনো সম্পত্তি, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্ভাব্য সম্পত্তি বা ভবিষ্যতে স্বার্থ বা অধিকার, খোরপোশ ভাতা প্রাপ্তির অধিকার, অর্থাৎ যে খরচের জন্য যে ভাতা পাওয়ার অধিকার থাকে, সাধারণত স্ত্রীর ক্ষেত্রে বলা হয় এখানে, বাংলাদেশের কোনো আইন দ্বারা ক্রোক ও নিলাম হতে অব্যাহতি প্রাপ্ত ইত্যাদি, বর্তমানে প্রচলিত আইন অনুযায়ী অব্যাহতি প্রাপ্ত বকেয়া ভূমি, রাজস্ব। এই যে 16টি পয়েন্ট এখানে আছে, এই 16টি পয়েন্টে যে সকল বিষয় উল্লেখিত আছে, এই সকল বিষয় ছাড়া আদালত সমস্ত সম্পত্তি, অস্থাবর এবং স্থাবর সমস্ত সম্পত্তি আদালত ক্রোক করতে পারবেন এই 60 ধারা অনুযায়ী। এবার আমরা একটু বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য দেখব যে ক্রোক বললাম এতক্ষণ যে ক্রোক করতে পারবেন, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাটাচমেন্ট। এই ক্রোক শব্দটির অর্থ কি? সম্পত্তি আটক করাকেই বলা হয় ক্রোক। সোজা ভাষায় সম্পত্তি আটক করাকেই বলা হয় ক্রোক। এই ক্রোকটা 2 ধরনের হতে পারে, আইনি ক্রোক হতে পারে, বেআইনি ক্রোক হতে পারে। এই শব্দ থেকেই আমরা বুঝতে পারছি যে আইন অনুযায়ী যে সম্পত্তি ক্রোক করা হয় সেটা আইনি ক্রোক, আর আইন অনুযায়ী না, মানে বেআইনিভাবে সম্পত্তি আটক করা হলে সেটাকে বলা হবে বেআইনি ক্রোক। আইনি ক্রোক আবার 2 প্রকার। রায়ের পূর্বে ক্রোক, এই সম্পর্কে 38 আদেশে উল্লেখ আছে দেওয়ানি কার্যবিধির, আর রায়ের পরে ক্রোক এ সম্বন্ধে দেওয়ানি কার্যবিধির 21 আদেশে উল্লেখ আছে। তাহলে ক্রোকটা হচ্ছে কোনো সম্পত্তি আটক করাকেই বলা হয় ক্রোক। এই ক্রোকটা 2 রকম হতে পারে, আইনি এবং বেআইনি। আইনি ক্রোকটা আবার রায়ের পূর্বে হতে পারে এবং রায়ের পরে হতে পারে। এই ক্রোকটা সম্বন্ধে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আর এই ক্রোক সম্বন্ধে আদেশ দিয়ে থাকেন আদালত 60 ধারায়। 61 ধারা বলেছে কৃষিজাত উৎপাদিত দ্রব্যে আংশিক ক্রোক অব্যাহতি, অর্থাৎ আদালত যদি ক্রোক করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সাব্যস্ত দেনাদার যদি কৃষক হয়, সেই ক্ষেত্রে পরবর্তী ফলন না আসা পর্যন্ত এই যে সেই সময়, এই সময়ের জন্য উক্ত কৃষক পরিবারের সদস্যদের জন্য জীবিকা নির্বাহের জন্য যতটুকু কৃষিজাত উৎপাদিত পণ্য প্রয়োজন ততটুকু ক্রোক করা যাবে না। জীবিকা নির্বাহের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু রাখার পর উদ্বৃত্ত থাকলে সেটি ক্রোক করা যাবে। ফর এক্সাম্পল, একজন কৃষকের পরিবারে 5 জন সদস্য আছে। এই 5 জন সদস্যের জন্য পুরো বছরের, অর্থাৎ পরবর্তী বছর যখন ফলন আসবে সেই সময় পর্যন্ত, এই সময়ের জন্য এই পুরো পরিবারের জন্য যেই পরিমাণ খরচ প্রয়োজন জীবিকা নির্বাহের জন্য সেইটুকু ক্রোক করা যাবে না। এটুকু রেখে তারপরে যদি আরও থাকে তাহলে সেটি আদালত ক্রোক করতে পারবেন। এটা হচ্ছে কৃষিজাত উৎপাদিত পণ্যের ক্ষেত্রে আংশিক ক্রোক অব্যাহতি এই 61 ধারা অনুযায়ী দেওয়া হয়। 63 ধারায় বলা আছে বিভিন্ন আদালতে ডিক্রি জারিতে ক্রোককৃত সম্পত্তি। বিভিন্ন আদালতে ডিক্রি জারিতে অর্থাৎ কয়েকটি আদালত, বিভিন্ন জায়গার বিভিন্ন আদালত, কয়েকটি আদালত যদি ডিক্রি জারি করে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে একাধিক আদালত যদি ডিক্রি জারি করে দেনাদারের সম্পত্তি ক্রোক করেন, সেই ক্ষেত্রে ক্রোককারী আদালত সমূহের মধ্যে যিনি সর্বোচ্চ তিনি ক্রোকের বিষয়ে যাবতীয় দাবি দেওয়ার সমাধান করবেন। অর্থাৎ কয়েকটি আদালত যদি ক্রোকের আদেশ দিয়ে কোনো ব্যক্তির সম্পত্তি বিভিন্ন স্থান থেকে ক্রোক করেন, তাহলে এই সংক্রান্ত যে কোনো দাবি দেওয়ার সমাধান করবেন। যে কয়টি আদালত ক্রোক আদেশ দিবেন সেই কয়টি আদালতের মধ্যে যেই আদালত মর্যাদার দিক থেকে সর্বোচ্চ সেই আদালত সমাধান করবেন। কিন্তু যদি
ক্রোককারী আদালত সমূহ প্রত্যেকে সমপর্যায়ে হন, তাহলে সেই ক্ষেত্রে প্রথম যে আদালতটি ক্রোক আদেশ দিয়েছেন সেই আদালত সমস্ত দাবি দেওয়ার নিষ্পত্তি করবেন। একাধিক আদালত ক্রোক আদেশ দিলে সেই ক্ষেত্রে এই 63 ধারা অনুযায়ী সমাধান এভাবে করতে হবে। 64 ধারা বলা হচ্ছে যে ক্রোকের পর বেসরকারি সম্পত্তির অর্থাৎ ক্রোককৃত সম্পত্তির ক্রোক আদেশের পর বেসরকারি হস্তান্তর বাতিল হবে, অর্থাৎ আর হস্তান্তর করা যাবে না। ক্রোক আদেশ দেওয়ার পর সেই সম্পত্তিকে আর হস্তান্তর করা যাবে না। এমনকি এই সম্পত্তি থেকে কোনো মুনাফা বা কোনো খাজনা বা ফলন ওই সম্পত্তির মালিককেও প্রদান করা যাবে না। প্রদান করলে তাহা বাতিল বলে গণ্য হবে। চুয়াত্তর ধারা বলা হচ্ছে ডিক্রি জারি কার্যে বাধা। এই সংক্রান্ত আদেশ হচ্ছে 21 আদেশের 58 বিধিতে এ সম্পর্কে বলা হয়েছে যে ডিক্রিদারকে ডিক্রি জারিতে কিংবা নিলাম ক্রেতাকে দখল লাভে সঙ্গত কারণ ছাড়া দেনাদার বাধা প্রদান করলে ডিক্রিদার বা নিলাম ক্রেতার আবেদনক্রমে আদালত বাধাদানকারীকে অনধিক 30 দিনের জন্য দেওয়ানি কয়েদে আটকের আদেশ দিবেন এবং ডিক্রিদার বা নিলাম ক্রেতাকে সম্পত্তির দখল প্রদানের আদেশ দিবেন। এখানে বলা হচ্ছে যে 74 ধারায় ডিক্রি জারি কার্যে যদি কেউ বাধা প্রদান করে, অর্থাৎ ডিক্রি হওয়ার পর ডিক্রিদার উক্ত সম্পত্তি দখল নিতে গেলে অথবা নিলামে কোনো সম্পত্তির বিক্রয় হলে নিলাম ক্রেতা যিনি নিলামে সম্পত্তি ক্রয় করেছেন উক্ত ব্যক্তি সম্পত্তি দখল করতে গেলে যদি দেনাদার বাধা প্রদান করে, তাহলে ওই ডিক্রিদার বা নিলাম ক্রেতার আবেদনক্রমে আদালত তাকে অনধিক 30 দিন পর্যন্ত দেওয়ানি কয়েদে আটকের আদেশ দিতে পারবেন। পঁচাত্তর ধারায় এবং এই 75 ধারা সংক্রান্ত বিষয়ে 26 আদেশে বলা হয়েছে কমিশন নিয়োগ। কমিশন নিয়োগ সম্পর্কে 75 ধারায় বলা হচ্ছে যে এই কমিশন নিয়োগ সংক্রান্ত 26 ধারায় বিস্তারিত আলোচনা আছে। সেখান থেকে আলোচনা করছি আমি। আদালত 4টি ক্ষেত্রে কমিশন নিয়োগ করতে পারে। কমিশন কি আমি একটু পরেই বলছি, আগে দেখি কোন কোন ক্ষেত্রে আদালত কমিশন নিয়োগ করতে পারে, অর্থাৎ কি কি কাজের জন্য। 4টি কাজের জন্য আদালত কমিশন নিয়োগ করতে পারেন। একটি হচ্ছে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, তারপর হচ্ছে স্থানীয় তদন্ত। সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এই সম্পর্কে 26 আদেশের 1 বিধিতে আছে। স্থানীয় তদন্ত সম্পর্কে 26 আদেশের 9 বিধি। হিসাব পরীক্ষা 26 আদেশের 11 বিধি। বাটোয়ারা 26 আদেশের 13 বিধি। অর্থাৎ এই 4টি আদেশ এবং বিধি সহকারে মুখস্থ রাখতে হবে। বার কাউন্সিলের MCQ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হতে পারে। তো 4টি ক্ষেত্রে কমিশন নিয়োগ করা হতে পারে। সে 4টি ক্ষেত্র হলো সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, স্থানীয় তদন্ত, হিসাব পরীক্ষা ও বাটোয়ারা। এই 4টি কারণে আদালত কমিশন নিয়োগ করতে পারেন এবং এই সংক্রান্ত 26 আদেশ এর বিধি 1, 9, 11, 13 এভাবেই আপনারা মনে রাখতে পারেন। 26 আদেশের 1, 9, 11, 13 এই 4টি বিধিতে স্থানীয় তদন্ত, সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, স্থানীয় তদন্ত, হিসাব পরীক্ষা এবং বাটোয়ারা এই 4টি কাজের জন্য আদালত কমিশন নিয়োগ করতে পারেন। এইবার আমরা দেখি কমিশনটা আগে আসলে কি। মোকদ্দমা সংশ্লিষ্ট কোনো বিষয় নিষ্পত্তির জন্য আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে বলা হয় কমিশন। যখন বাহিরে কোনো বিষয় নিষ্পত্তির জন্য আদালতের বাহিরে যাওয়া প্রয়োজন হয়, সেক্ষেত্রে আদালত নিজে কোনো স্থানে যান না। ওই স্থানে গিয়ে বিষয়টি নিষ্পত্তির জন্য কোনো এক্সপার্ট ব্যক্তিকে নিয়োগ করে থাকেন, সেই ব্যক্তিকেই বলা হয় কমিশন। যেমন সম্পত্তি বন্টনের জন্য কোনো স্থানে গিয়ে উক্ত সম্পত্তির
কাছে গিয়ে সম্পত্তি বন্টন করে দেওয়ার জন্য আদালত কোনো ব্যক্তিকে প্রেরণ করে থাকেন। এই কমিশনের জন্য প্রেরণ করা হলে তাকে বলা হয় কমিশন। উক্ত ব্যক্তিকেই বলা হয় কমিশন। কমিশন সবসময় একজন ব্যক্তিকে প্রেরণ করা হবে, অর্থাৎ কমিশনের সদস্য সংখ্যা হবে একজন। কমিশনকে কোনো আদালত হিসেবে গণ্য করা যাবে না। কমিশনের সিদ্ধান্ত কখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কমিশনের সুনির্দিষ্ট কোনো যোগ্যতা নাই। আদালতের দৃষ্টিতে যোগ্যতর ব্যক্তিকে আদালত কমিশন নিয়োগ করে থাকেন। অর্থাৎ নির্দিষ্ট একাডেমিক এবং অন্যান্য কোনো যোগ্যতা নির্ধারিত করে দেয়া নাই। এক্ষেত্রে আদালত তার বিবেক বিবেচনা দ্বারা যোগ্য ব্যক্তিকে কমিশন হিসাবে নিয়োগ করতে পারেন। আদালত কোনো পক্ষের আবেদন ক্রমে কিংবা স্বতঃপ্রবৃত্ত হয়ে কমিশন নিয়োগ করতে পারবেন। অর্থাৎ আদালত কমিশন নিয়োগ নিজেও করতে পারবেন, অথবা কোনো পক্ষ এই সংক্রান্ত বিষয়ে কমিশন নিয়োগ করার জন্য যদি কেউ আবেদন করেন, তাহলে সেই ক্ষেত্রে সেই আবেদনের প্রেক্ষিতেও কমিশন আদালত নিয়োগ করতে পারবেন। এখানে একটি বিষয় আছে রিসিভার বা তত্ত্বাবধায়ক। এই রিসিভারের সাথে অনেক সময় কনফিউজড হয়ে যায় অনেকেই যে কমিশন এবং রিসিভার কি। এই জন্য আমি একটু বলে রাখি যে রিসিভার বা তত্ত্বাবধায়ক বলা হয় উক্ত ব্যক্তিকে যিনি মোকদ্দমা সংশ্লিষ্ট কোনো বিষয় বা সম্পত্তি সংরক্ষণ, তত্ত্বাবধান ও পরিচালনার জন্য আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন। অর্থাৎ কোনো সম্পত্তি, বিরোধী কোনো সম্পত্তি সংরক্ষণ, তত্ত্বাবধান এবং পরিচালনার জন্য আদালত যেই ব্যক্তিকে নিয়োগ করে থাকেন সেই ব্যক্তিকে বলা হয় রিসিভার। রিসিভার এবং কমিশনের মধ্যে অনেক পার্থক্য। কমিশন কোনো একটি বিষয় নিষ্পত্তির জন্য যান, আর রিসিভার হচ্ছে কোনো সম্পত্তি সংরক্ষণের জন্য বা তত্ত্বাবধানের জন্য গিয়ে থাকেন। ধারা ৭৭-এ বলা হচ্ছে অনুরোধপত্র। আদালত বিদেশে অবস্থানরত কোনো সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য কমিশন প্রেরণ না করে অনুরোধপত্র প্রেরণ করতে পারবেন। অর্থাৎ আমরা ৭৫ ধারায় দেখেছি যে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, স্থানীয় তদন্ত, হিসাব পরীক্ষা ও বাটোয়ারা, এই 4টি ক্ষেত্রে আদালত কমিশন নিয়োগ করে থাকেন। এখন বিদেশে যদি কোনো ব্যক্তির সাক্ষী হিসাবে কোনো ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আদালত কমিশন প্রেরণ করবেন না। সেই ক্ষেত্রে আদালত ৭৭ ধারা অনুযায়ী অনুরোধপত্র প্রেরণ করবেন। ডিয়ার ভিউয়ার্স, আজ আলোচনা এই পর্যন্তই। আবার কথা হবে পরবর্তী লেকচারে। তবে আপনারা এই যে লেকচার আমি দেওয়ার চেষ্টা করছি, এটি আপনারা মনোযোগ দিয়ে আবার শোনার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন এই ধারাগুলো নোট খাতায় নিজ হাতে লেখার জন্য, এবং লিখে যদি আপনি এই ভিডিওটি শুনেন এবং লেখেন পরবর্তীতে, লিখে যখন আপনি আবার পরবর্তীতে দেখবেন তখন আপনার এই বিষয়টা মেমোরাইজ হয়ে যাবে। অর্থাৎ 2-3 বার আপনি যদি শোনেন এবং পরবর্তীতে 2-1 বার লেখেন, তাহলে এই ধারাগুলো আপনার মাথায় বা মেমোরিতে সেট হয়ে যাবে, আপনি স্মরণ রাখতে পারবেন চিরদিন। ওকে ডিয়ার ভিউয়ার্স, আজ আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।